জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র জনতার উপর যে হত্যাযজ্ঞ চালানো হয়েছে সেই হত্যাযজ্ঞ নির্দেশ পরিকল্পনা এবং সেটির বাস্তবায়ন সব মিলিয়েই সাবেক প্রধানমন্ত্রী ভারতে পলাতক শেখ হাসিনার বিরুদ্ধে যে মৃত্যুদণ্ডের রায় হয়েছে সেটি কিভাবে কার্যকর করা হবে সেটি নিয়ে নানানভাবে আলোচনা চলছে। তাকে কিভাবে ফেরত আনা যায় তা নিয়ে কথা চলছে। আমরাও কথা বলতে চাই এই বিষয়টি নিয়ে, আর একটু বিশ্লেষণ বিস্তারিত জানতে চাই। আজকের আরআইসিএলসিটির জনতন্ত্র গণতন্ত্রে আপনাদের সঙ্গে আছে শেখ জায়েদ, আমার সঙ্গে দুইজন অতিথি আছেন, তাদের সঙ্গে আপনাদের পরিচয় করে দিতে চাই। আমার ডানে আছেন জনাব নাজিমউদ্দিন আলম, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য, স্বাগত আপনাকে। আর সর্বডানে আছেন অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকি, আইনজীবী, সুপ্রিম কোর্ট, স্বাগত আপনাকেও। শুরু করতে চাই নাজিমউদ্দিন আলম আপনাকে দিয়েই। রায় হলো, রায়ের প্রতিক্রিয়া আমরা রাজনৈতিক দলগুলোর কাছ থেকে পেয়েছি, জাতিসংঘ থেকে পেয়েছি, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, হিউম্যান রাইটস ওয়াচ, যারা আছে সবাই প্রতিক্রিয়া দিয়েছে। শেখ হাসিনাও প্রতিক্রিয়া দিয়েছেন। তিনি এই রায়কে পক্ষপাতদুষ্ট রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলেছেন এবং তিনি তো অপরাধ স্বীকার করেননি কোনোভাবেই। জাতিসংঘ বলেছে মানবাধিকার লঙ্ঘনে ভুক্তভোগী ব্যক্তিদের জন্য একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত, তবে বাংলাদেশ ন্যায় বিচার চায় জাতিসংঘ, মৃত্যুদণ্ডের বিপক্ষে তারা, এটি জাতিসংঘ বরাবরই অবস্থান থাকে। আপনার পর্যবেক্ষণ জানতে চাই, এই রায়টাকে কিভাবে দেখছেন আপনি, আর এর রায়ের পরের এখনকার যে কথাবার্তাগুলো হচ্ছে নিশ্চয়ই এগুলো পর্যবেক্ষণে রাখছেন। ধন্যবাদ আপনাকে এবং আমার সহ আলোচক প্রখ্যাত আইনজীবী জনাব রাজ্জাকি ভাই এবং নিউজ 24-এর যারা সম্মানিত দর্শকবৃন্দ, সবাইকে শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম। আপনি যে প্রশ্নটা করেছেন যে রায়টা হলো মাফিয়া সরকার প্রধান এবং আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে রায়, এটা ঐতিহাসিক রায় এবং এটা আমাদের কাঙ্ক্ষিত এদেশের জনগণের প্রত্যাশা অনুযায়ী এই রায়টা হয়েছে। এবং আমি ধন্যবাদ জানাই যে যারা পাবলিক প্রসিকিউটর এবং আইনজীবী এবং বিচারক তারা সঠিক কাজটি করেছেন আমার অবজারভেশন। কারণ উনি যেই ঘটনা ঘটিয়েছেন 17টি বছর, আর বিশেষ করে জুলাই আগস্টের যে ঘটনা, উনি নিজেই তো আপনার ডিভাইসে এবং অনলাইনে সেগুলো তার ভাষণ, তার কথা রয়েছে যে আপনার লেথার ওয়েপন ইউজ করার জন্য নির্দেশ দিয়েছেন, হেলিকপ্টার, হ্যাঁ হেলিকপ্টার, তো সেখানে আপনার তারপরে ড্রোন দিয়ে আপনার চিহ্নিত করেছে কর্মীদেরকে। তো উনি যে কাজগুলো করেছেন এটা তো দৃশ্যমান, এটা সবাই জানে। তো এখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এটা কিন্তু 2009 সালে আপনার এই শেখ হাসিনা উনি কিন্তু এটা সংশোধন করে যাতে বেসামরিকদের আইন বিচার করা যায়, এই আইনটা সংশোধন করেছেন 2009 সালে, ওনার পার্লামেন্টে উনিই করেছেন। এবং 2013 সালে এটাকে আবার যাতে করে আপনার ওই আপিল করা যায়, হ্যাঁ ওইটাও কিন্তু 13 সালে উনি আবার সংশোধন করেছেন। অর্থাৎ ওই যে যুদ্ধ অপরাধী যে আইনটা, বিচারটা যাতে দ্রুত করা যায়, 30 দিনের ভিতরে আপিল করতে হবে এবং মানবতা বিরোধী, হ্যাঁ সেই প্রভিশনটা তাড়াতাড়ি দ্রুত করার জন্য কিন্তু উনি যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, এই ট্রাইব্যুনালটাও গঠন করেছেন ওনার মতো করে, যাতে দ্রুত যুদ্ধ অপরাধীদের বিচার করা যায়। সেই আইনেই কিন্তু সেই ট্রাইব্যুনালই কিন্তু আজকে তার বিচার হয়েছে। তো বিচারটা উনি প্রত্যাখ্যান করবে, এটাই স্বাভাবিক। চোর কি বলে যে আমি চুরি করি নাই? এদেশের লক্ষ কোটি টাকা, হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে, এদেশের জনগণকে পাখির মতো গুলি করে হত্যা করেছে। জুলাই আগস্টে প্রায় 1700-1800 আমাদের ছাত্র জনতাকে হত্যা করেছে, আমাদের দলীয় প্রায় 500-র উপরে হত্যা করেছে, পঙ্গু করেছে হাজার হাজার, আজকে পঙ্গুত্ব বরণ করে আছে। তারা আজকে আদালতেও ছিল রায়ের সময়, তাদের আমরা দেখলাম যে পত্রপত্রিকা দেখলাম যে তাদের অশ্রু, তাদের তো ফলে আপনার এই রায় তো আমাদের প্রত্যাশিত রায় এবং আরো অনেক বিচার তার হওয়া উচিত। এবং আরো যারা সাঙ্গপাঙ্গ আছে তারা যে আজকে বিভিন্নভাবে তারা হুঙ্কার দিচ্ছে এবং তারা প্রতিরোধ করবে, এটা করবে সেটা করবে, নির্লজ্জ বেহায়ের মতো, তো আপনি তাদের তো পরিবারগতভাবে তারা ওখানে চলে গেছে,
পালিয়ে সমস্ত কর্মীদেরকে রেখে, কোনো কর্মী কিন্তু নামে না, কিছু টাকা পয়সা দিয়ে লুটপাটের টাকাগুলি আছে বিদেশে, সে টাকা দিয়ে কিছু টোকাইকে দিয়ে টুকটাক কয়েক ককটেল ফুটাইতেছে এবং টোকাই কিছু ধরাও পড়ছে এবং তারা বলছে আমাদেরকে টাকা দিচ্ছে আমরা মারছি। তো এই যে তারা এইভাবে করতেছে, আলটিমেটলি এমন একটা কাজ করতেছে, তারা এখন শাটডাউন দেয়, লকডাউন দেয়, এগুলি করে তাদের আরো পলিটিক্যাল পার্টি যে রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ, এখন সামনে এমন একটা দাবি আসবে তাদের রাজনৈতিক দল হিসাবে এটা নিষিদ্ধ করতে হবে। রাজনৈতিক দল, এই দলটা রাজনৈতিক দল হিসাবে স্বীকৃতি দেওয়া যায় না। এটা নাৎসি বাহিনী, যেমন পশ্চিম জার্মানিতে যেমন নাৎসি বাহিনী ব্যান করে দেওয়া হয়েছিল, এই পলিটিক্যাল পার্টি এটা রাজনৈতিক কোনো তাদের কর্মকাণ্ড করার মতো নাই, তাদের কোনো অনুশোচনা নাই। আপনি দেখবেন তারা বরঞ্চ বলে যে এটা অস্বীকার করবে এবং তারা সবকিছু ঠিক করছে, এটা সেটা, তাদের কোনো কিছু অনুশোচনা নাই। যত গুম খুন করছে এবং আমাদের নির্বাচনে জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়েছে, গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেছে, কোনো অনুশোচনা নাই। তারা দম্ভ করে কথা বলছে। এবং যদিও তার ছেলে সজীবদের জয় একবার দেখলাম ভিডিওতে বলছে যে আমরা সব চলে আসছি, নিরাপদে আছি, এখন তোমরা যা খুশি তাই করো, তোমাদের ভবিষ্যৎ তোমরা দেখো। তো এরপরে তো আওয়ামী লীগ আর কেউ করবে? যদি তাদের পরিবার তারা সেফলি চলে যায়, আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে সাগরে ভাসায় দিয়ে, আমার তো মনে হয় যারা ভদ্র আওয়ামী লীগ তারা আর এই আওয়ামী লীগ এই দলের সাথে থাকবে না। এই দলের রাজনৈতিক কর্মকাণ্ড আপনি দেখেন, স্বাধীনতার পর থেকে তারা গণতন্ত্রকে হত্যা করেছে, একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছে, বাক ব্যক্তির স্বাধীনতা কেড়ে নিয়েছে। এরা আসলে একদলীয় শাসন ব্যবস্থায় তারা বিশ্বাস করে, তারা প্রতিপক্ষকে সহ্য করতে পারে না, পত্রপত্রিকার সমালোচনা সহ্য করতে পারে না। আপনার সমালোচনা তো সহ্য করাটাই হলো আপনার মানে বিউটি অফ ডেমোক্রেসি। আপনি ডেমোক্রেটিক এক্সারসাইজ করবেন, ডেমোক্রেটিক গভর্নমেন্টের কথা বলবেন, মুক্তিযুদ্ধের চেতনার কথা বলবেন। মুক্তিযুদ্ধের চেতনা তো শুরুতেই তারা সাম্য, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, গণতন্ত্র, এগুলো তো ধূলিসাৎ করে দিয়েছে স্বাধীনতার পর থেকেই। তো যার ফলে তো আপনার এই যে আজকে বিএনপি আসছে, আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান আসছে, তাই না? তো এখন আবার শেখ হাসিনা ঠিক একইভাবে শেখ মুজিবের পথই অনুসরণ করতেছে, সেইভাবেই 17 বছর চালাইলো, জনগণের ভোটের অধিকার কেড়ে নিল, জনগণকে পাখির মতো গুলি করে হত্যা করলো। তো এদের বিচার তো হওয়া উচিত। এবং যেই ট্রাইব্যুনাল উনি গঠন করে দিয়েছেন, সেই ট্রাইব্যুনাল আন্তর্জাতিক ট্রাইব্যুনালই, এবং চিফ প্রসিকিউটর উনি বলেছেন, তাজুল ইসলাম সাহেব, আন্তর্জাতিক যে কোনো আদালতে এটা আমি চ্যালেঞ্জ করলাম, যে উনি বললেন যে এটা একই রায় হবে। সুতরাং এই রায়টা আমাদের প্রত্যাশিত। এই জনগণের কিছুটা হলো তারা স্বস্তি ফেলেছে যে কোনো এরকম যদি কাজ করে কেউ, এভাবে যদি মানুষকে গলা টিপে হত্যা করে, পাখির মতো গুলি করে হত্যা করে, তাহলে ফ্যাসিস্ট হয়, তার পরিণতি মৃত্যুদণ্ড হয়। অর্থাৎ ভবিষ্যতে এটা দিয়ে শিক্ষা নিতে হবে প্রত্যেক রাজনৈতিক দলকে, যে এই ফ্যাসিস্ট কায়দায় রাজনীতি করলে, দেশ পরিচালনা করলে তার পরিণতি ফাঁসি। আবার আসবো আপনার কাছে। অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাককে আপনার কাছে জানতে চাই যে রায় কিভাবে কার্যকর করবে, দেশে ফেরত আনা হবে কিভাবে, কি প্রক্রিয়া আছে? ধন্যবাদ আপনাকে এবং আমার অত্যন্ত ঘনিষ্ঠ একজন সহ-আলোচক আর আপনার নিউজ 24-এর দর্শক শ্রোতা। রায় মানে ফেরত আনবে কেমনে, সেটা তো একটা প্রক্রিয়া, বুঝছেন? প্রক্রিয়াটা হইলে এরকম যে আপনি আমাদের সাথে একটা এটাকে কি বলে, এই এক্সট্রাডিশন ট্রিটি ছিল, প্রত্যার্পণ চুক্তি, যেটা বন্দি বিনিময় অপরাধী বিনিময় চুক্তি 2013 সালে এটা শেখ হাসিনাই করেছিল এবং তার আলোকে কিন্তু অনুপ চেটিয়াকে ফেরত দেওয়া হয়েছিল। এখন প্রশ্ন হচ্ছে যে রায় হয়ে গেল, এখন একদম কনফার্ম দোষী হিসেবে প্রমাণিত সে, এরপরে সেই আইনের ভিত্তিতে চাহিদা মাত্রই দিয়ে দেওয়া উচিত। এখন দিবেন কি দিবেন না সেটা আরেকটা চ্যাপ্টার, কিন্তু আপনি যদি ওই চুক্তির উপরে ভিত্তি করেন এবং আমরা যেভাবে কোঅপারেট করছি সেটা চিন্তা করি, তাহলে কোনো সন্দেহ নাই দিয়ে দেওয়া উচিত। আচ্ছা, দিয়ে দেওয়া উচিত কেন? অনেকগুলো কারণে। 1 নম্বর, তার আপিল করা দরকার আমি মনে করি। ওখানে বসে রামমারি সামমারি ক্যাঙ্গারু কোর্ট এসব বলে তো লাভ নাই। আত্মসমর্পণ করে 30 দিনের মধ্যে আপিল, আত্মসমর্পণ করতে হবে। তা না হলেও এটা অ্যাপেলেট ডিভিশনে যাবে। কিভাবে? এটা মৃত্যুদণ্ড হলে এটা নিয়ম হলে সুমোটো যাবে, এটা কনফার্ম করার জন্য যে মৃত্যুদণ্ডটা, ওটা একটা কোর্ট দিয়ে হয় না,
সেটা ভিন্ন কথা। এখন তার যদি আত্মপক্ষ সমর্থন করে তাকে আসতে হবে, এক। দুই হইল এই জাজমেন্টে, এই রায়ে আমার কাছে মনে হয় না তার আত্মপক্ষ সমর্থন করার মতো কিছু আছে। কারণ আমরা যদি দেখি, এই দেশে আমরা ছিলাম মাত্র 11-12 বছরের মধ্যে একটা ইতিহাস রিপিট হইল। এটা কিন্তু ইতিহাস রিপিট হইল, কারণ যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে উনি কিছু বিচার করেছেন এবং সেই বিচারগুলা কেমন হয়েছে সেটা আমার ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন না। মুশকিল হয়েছে কি এই দেশে এখন, আমি যদি বলি বিচারটা ভালো হয় নাই, রাজাকার, মানে এখনো এই টার্মটা ব্যবহার করে। এগুলো কেউ খাবে না, এগুলো ডাস্টবিনে চলে যাবে। এই সমস্ত বয়ান ডাস্টবিনে পাঠাইতে হবে। 53 বছর পর আপনি মুক্তিযোদ্ধা খুঁজে পান কোথায়? রাজাকার খুঁজে পান কতজন আছে? আমি কথার কথা বলছি। এবং এখানে আমার ব্যথার জায়গা, এই মুক্তিযোদ্ধার চেতনা যারা বিক্রি করছে। জিয়া রহমানের মতো লোকের যখন এই চেতনা কাইরে নিছে, মুক্তিযোদ্ধার খেতাব, মানে তার যে খেতাবটা ছিল বীরুত্তম, তখন সে তো মুক্তিযোদ্ধা, অন্যান্য মুক্তিযোদ্ধারা কোথায় ছিল? মুচকি মুচকি হাসছে। এই যে মুক্তিযোদ্ধার চেতনাকে ক্যাশ করা, এই ক্যাশের রাজনীতির ডাস্টবিনে পাঠিয়ে দিতে হবে। উনি চেতনার ব্যবসা করে গেছে, এখন যারা আবার এনসিপির তারাও কিছু আছে চেতনার ব্যবসা করতেছে, মানে সারফেসে কিছু লোক, নট ফর অল। এই চেতনার ব্যবসা ছেড়ে দিতে হবে। রাজাকার, মুক্তিযোদ্ধা, স্বাধীনতার পক্ষ শক্তি, বিপক্ষ শক্তি, বাঙালি চেতনা, জাতীয়তাবাদ, বাংলাদেশের আগে বাংলাদেশি হন। আমি নিশ্চিত করে বলে দিচ্ছি, চেতনা যারা বিক্রি করছে, মুক্তিযোদ্ধার চেতনা, একটা লোকও বাংলাদেশি না, মেন্টালি বাংলাদেশি না। মেন্টালি যদি বাংলাদেশি হইতেন, দেশকে যদি ভালোবাসতেন, আপনার তো পালায়ে যাওয়ার কথা না, কোনো কারণ নেই আপনার পালায়ে যাওয়া। এখন প্রশ্ন হচ্ছে তাকে আনবেন কিভাবে? এই আনার ক্ষেত্রে আমরা কিন্তু কল্পনাও করি নাই 2টা ভূমিকম্প হয়েছে আওয়ামী লীগের উপরে। 5ই আগস্ট একটা ভূমিকম্প হয়েছে, কল্পনাও করেন উনি চলে যাবেন। উনি নিজেও ভাবছেন কিনা আমি জানি না, হয়তো উনি একটু আগে ভাইবে ফেলছেন, রাষ্ট্রযন্ত্র থেকে মেসেজ পেয়ে গেছেন, যার জন্য আত্মীয় স্বজন বহু পাঠাই দিয়েছেন আগেই। এটা হলো প্রথম ভূমিকম্প। আর দ্বিতীয় ভূমিকম্প হইল তার একটা রায় দেওয়া। এবং উনি যাওয়ার সময় আওয়ামী লীগ নেতাকর্মীরা অনেক জায়গায় মাঠে ছিলেন। হ্যাঁ, মাঠে ছিলেন, এবং উনি কল্পনাও করতে পারেন আর একটা ভূমিকম্প। এই যে 2টা ভূমিকম্প হয়েছে, এই 2টা ভূমিকম্পে ইন্টারনাল আওয়ামী লীগ এখন কাবু হয়ে গেছে, সেটা পরে আসতেছি। আপনি যেটা বলছেন ফেরত আনা, ফেরত আনতে গেলে যেটা হবে, এখানে এখন বিষয়টা হচ্ছে পিওর। আজকে ইন্ডিয়ার থেকে একে ফেরত আনার মানেই হচ্ছে, আনতে পারলে সেটা ইনুস সাহেবের দিক থেকেও একটা বিরাট চ্যালেঞ্জ। আর যদি তারা ফেরত দেন, সেটা হবে তাদের রাজনৈতিক পরাজয় আপাতত। কেননা তৃতীয় যে সেকেন্ড যে জিনিসটা আছে, একটা প্লাস পয়েন্ট আপনি চিন্তা করতে পারেন। আজকে যখন সে দোষী প্রমাণিত হইল ইউএন রিপোর্টের ভিত্তিতে, এবং আমাদের পুলিশ প্রধান যিনি ছিলেন, ইনি কোরাবোরেট করছেন এবং উনি রাজসাক্ষী দিয়েছেন, যে সাক্ষীটা খুবই গুরুত্বপূর্ণ। এবং এই রিপোর্ট সারা ওয়ার্ল্ডে একটা রিপারকেশন হয়েছে। কেউ কেউ এটা এক্সিকিউট করতে বলছেন, বাট মৃত্যুদণ্ড সমর্থন করেন না অনেকেই। ব্যক্তিগতভাবে আমিও করি না, আমি ব্যক্তিগতভাবে করি না। এটা মানে যদি কেউ ভাবে যে আমি শেখ হাসিনার পক্ষে বলছি, নো, আমি ব্যক্তিগতভাবে, আমার আইনে আছে দিচ্ছে, সেটা ভিন্ন কথা, কিন্তু আমি সমর্থন করি না। যেহেতু আমি লাইফ দিতে পারি না, লাইফ আমি নিতে পারি না। বিচার যদি কোনো রকম ইনজাস্টিস হয়, তাতে লোকটার গলা যাতে না যায়, অন্তত কাস্টডিতে থাকে, ওই অর্থে। কিন্তু তাকে আনতে গেলে এখন যেটা হবে, ইটস এ চ্যালেঞ্জ। আবার আপনি যদি ভূ পলিটিক্স চিন্তা করেন, ইন্টারন্যাশনাল রাজনীতি চিন্তা করেন, সেখানে হলো হিসাব নিকাশের ব্যাপার। রাজনৈতিক হিসাব নিকাশের মধ্যে এই নাজিমউদ্দিন ভাই আর রাজ্জাকের মতো 2টা লোক যদি বলি হয়, কিচ্ছু আসে যায় না। যদি আজকে এমন কোনো জায়গায় আমরা যেতে পারি, এই ইউনূস সরকার এবং ভারত এমন কোনো জায়গায় যেতে পারে, সেই যে জায়গাটায় 2 দেশের স্বার্থ এমনভাবে সংশ্লিষ্ট এবং একটা বড় কিছু করা যায়, বড় কিছু চিন্তা করা যাইতে পারে, এখানে ভূ রাজনীতি ইনভলভ আছে। বাংলাদেশ জায়গাটা জিওগ্রাফিক্যালি এত ইম্পর্টেন্ট, যেখানে অনেকগুলো দেশের সুনজর যাই বলেন আছে। সেখানে যদি কোনো হিসাব নিকাশ হয়ে যায়, তাইলে একটা পরিকল্পনা করে তাকে আনার ব্যাপারে একটা চালাচালি শুরু হতে পারে। এটা গেল একদিক। সেকেন্ড দিক হইল, ইউনূস সাহেব অনেক বড় পলিটিশিয়ান তা আমি বলছি না, বাট ওনার ইন্টারন্যাশনাল কানেকশন খুব ভালো আছে আজকে পর্যন্ত। যদি সে ডিটারমাইন্ড হন, তাহলে সে ইন্টারন্যাশনাল ফোরামে এটাকে কীভাবে উপস্থাপন করে, সেটা একটা ফ্যাক্টর। কারণ আপনি যখন অফিসিয়ালি একটা লোকের মৃত্যুদণ্ড দিচ্ছেন, দোষী প্রমাণিত করছেন, সেক্ষেত্রে এটা লায়াবিলিটিজ আর একটা দেশ রাখলে, সে বিশ্ব ফোরামে
তার আনসার কি হবে যেই দেশে আছে, সেটা একটা চিন্তার ব্যাপার। সব কিছু মিলে এটা একটা শক্ত শক্ত ডিপ্লোমেসি এখানে চলবে, যদি ফার্ম ডিটারমিনেশন থাকে যে ইউনূস সাহেব ফেরত আনতে চান। আর ইন্টারপোল, হ্যাঁ, ইন্টারপোল এখানে অ্যাপ্লিকেবল হবে না ইন্ডিয়ার ক্ষেত্রে, 1 নম্বর। 2 নম্বর, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির ক্ষেত্রেও এটা অ্যাপ্লিকেবল না ওদের। কিন্তু আমার যে প্রত্যাবর্তন আইন, এখানে তোমার তাদের লাগবে না, এখানে একটা ট্রিটি, দুই দেশের মধ্যে চুক্তি আছে। যেহেতু আমার চুক্তি আছে, আমি তোমার অনুপ চেটিয়ারে ফেরত দিছি। এবং সম্প্রতি এমনও শুনলাম যে জাকির নায়েক নাকি ঢাকায় আসতে চাইছিল, তাকে আপাতত স্থগিত করা হয়েছে, সেটাও তাদের অনুরোধে, ইনডাইরেক্ট, আমি জানি না সত্য মিথ্যা। তা আমরা যেটা এটা করতেছি, তা আমার কাছে মনে হয় যে দুই দেশের মধুর সম্পর্কের জন্য, প্লাস ডেড হর্স, নো ডাউট অ্যাবাউট ইট, যে দিস আওয়ামী লীগ, মানে এই পরিবার, আওয়ামী লীগ আমি জানি না, আওয়ামী লীগের রাজনীতি ভবিষ্যৎ বলতে পারি না, কিন্তু এই পরিবারের রাজনীতি চিরতরে বিদায়। সুতরাং আমি মনে করি যে দুই দেশের ভালো করে চিন্তা ভাবনা করে সুসম্পর্ক বজায় রাখার ক্ষেত্রে, দুই দেশের মধ্যে কোনো ভুল বোঝা যদি না থাকে, সেক্ষেত্রে তাকে ফেরত দেওয়ার ব্যাপারে দুই দেশেরই একটা ঐক্যমত্যে আসা উচিত। জি, ধন্যবাদ আপনাকে। আবার আসবো আপনার কাছে। জনাব নাজিমউদ্দিন আলম, আপনার কাছে জানতে চাই, আমি ধারণা করা হচ্ছে যেটি, যে নির্বাচন হলে আপনারা ক্ষমতায় আসবেন, যে মানুষ মনে করছে যেহেতু বড় দল বিএনপি, সেই জায়গায় ইউনূস সরকার যদি আনতে না পারে শেখ হাসিনাকে ফেরত, আপনাদের চেষ্টা থাকবে কিনা? না, এখানে তো আপনার পরিষ্কার যে, কারণ 30 দিনের পরে তো আর আপিল করার সুযোগ নাই, তখন এনে শুধু রায় সাজা কার্যকর। হ্যাঁ, এখানে আপনাকে তো, যেহেতু 2013 সালে বন্দি বিনিময় চুক্তি, এটা শেখ হাসিনার পার্লামেন্টে উনি এটা করেছেন ভারতের সাথে, বন্দি বিনিময় চুক্তিটা। তো বন্দি বিনিময় চুক্তি কিন্তু ওইটা উনি করেছেন 2013 সালে। তো এখন সেই অনুযায়ী এখন ভারত কি একজন ব্যক্তির সাথে সম্পর্ক রাখবেন, না বাংলাদেশের 18 কোটি মানুষের সাথে সম্পর্ক রাখবেন? এটা একটা ব্যাপার। এটা কিন্তু ভারতের সিদ্ধান্তের ব্যাপার। ভারত বাংলাদেশের সাথে সুসম্পর্ক রাখতে চাইবে, এটাই স্বাভাবিক। যদি এই লাইবিলিটিস উনি ক্যারি করে, যেটা রাজ্জাকি ভাই বলেছেন, সঠিকভাবেই বলেছেন, যে এটা সে এই লাইবিলিটি, যে যেহেতু সে কনভিক্টেড, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি, এই আসামিকে উনি রাখবেন কিনা, মানে ভারতে রাখবে কিনা? হ্যাঁ, এটা ভারতের কিন্তু একটা বিরাট, বাংলাদেশের সাথে এখানে ওনার ব্যক্তি আর বাংলাদেশ, সুতরাং একটা প্রতিবেশী রাষ্ট্র, বাংলাদেশের সাথে সুসম্পর্ক রাখাটাই ডিপ্লোম্যাটিক কাজ হবে। তো আরেকটা বিষয় হলো যে, যদি আপনার এটা নিয়ে আসে, যদি ভারত সরকার যদি একজন ব্যক্তিকে রক্ষা করতে চান, তাহলে পরে সেখানেও সে ইন্টারন্যাশনালি সমস্যা পড়বেন, যেহেতু আমাদের চুক্তি আছে, বন্দি বিনিময় চুক্তি। তো আমি মনে করি যে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা, নোবেল লরিয়েট, ওনার তো ইন্টারন্যাশনাল কানেকশন খুবই ভালো, সেই হিসাবে উনি অবশ্যই পদক্ষেপ গ্রহণ করবেন। আর যদি উনি পুরাটা, তারপর তো নির্বাচিত সরকার আসবে, আমাদের তো এটা মানে সর্বোচ্চ চেষ্টা থাকবে যে কিভাবে তাকে ফেরত আনা যায়, এনে আমাদের কার্যকর করা যায় ব্যাপারটা। ধন্যবাদ আপনাকে। রায় আবার আসবো আমরা, পরে একটা বিরতিতে যাবো, তার আগে আবার আসতে চাই অ্যাডভোকেট আবু নায়ের রাজ্জাকি। সেটি হচ্ছে, ভারতের সাথে চুক্তি আছে আমাদের যে বন্দি আনার, তো উনি যদি ভারত থেকে অন্য কোথাও চলে যান, তো মানে তখন তো আর ভারতে এই দায় পড়ে না, এটি একটি। আরেকটি হচ্ছে, বাংলাদেশে কোনো নারী আসামির মানে এরকম মৃত্যুদণ্ড কার্যকরের, মানে রায়, ফাঁসি কার্যকরের ইতিহাস নেই। সেটা তো আবার আরেকটা চ্যাপ্টার। কোনো নারীর ইতিহাস নাই বলে এটা হবে না, এমন কোনো কথা আছে, আইনে বলা আছে নাকি? কোনো নারীর না হইলে আমার হবে না, কোনো লোকের মৃত্যুদণ্ড না হলে আমার হবে না, এটা তো কোনো ওটা না। আমার আইনে যা আছে সেটা আপনি সবার জন্য হবে না, সেটা পরের চ্যাপ্টার। কিন্তু এটা হইতে পারবে না এমন কোনো কথা নাই। আরেকটা প্রশ্ন কি করলেন আপনি, যে অন্য দেশে চলে যায়, অন্য দেশে যদি চলে যায়, আমার একটু ডাউট আছে এখানে। কারণ 1 নম্বর হলো, তার উপরে সে অন্য দেশে যাবে কিভাবে? কোনো দেশ তাকে ভিসা দেবে বলে আমার কাছে মনে হয় না, 1 নম্বর। 2 নম্বর হলো, তার উপরে পৃথিবীর কারো আস্থা নাই, এবং সে একটা অথরিটি, কিন্তু সে কোথায় গিয়ে কি বলে? কারণ যারা দেশে থেকে বলতেছিল ভারতের সাথে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক, তারপরে আমাদের সাবেক পররাষ্ট্রমন্ত্রী বলছিল হাসিনাকে ক্ষমতায় রাখার জন্য যা যা বলার বইলে আসছি, এই কিন্তু জিএম কাদের বলতেছে দিল্লি গেছিলাম, অনেক কিছু বলছে, কিন্তু বলা যাবে না তাদের অনুমতি ছাড়া। তো এই যে বিষয়গুলো যাদের আছে, সুতরাং এরা হলো লুস্টাং, কদ্দুর সত্য কদ্দুর মিথ্যা। এরা ভারতের বাইরে গেলে ভারতেরও ডুবাবে, কোথায় গিয়ে কি স্টেটমেন্ট দেয় ভগবান জানে। কাজেই এটা একটা পয়জনাস আইটেম। আপনি কোথায় যে সে যাবে, নোবডি নোজ।
সুতরাং আমার কাছে মনে হয় না পৃথিবীর অন্য কোনো দেশে যাবে, কেননা কোথাও সে সেফ না, নিজে সেফ মনে করবে না, কেননা তিনি বাংলাদেশি না। ইন অ্যাকশন, আপনার পাসপোর্ট আছে বাংলাদেশি, জন্ম আপনার বাংলাদেশ, ওই কেউ কেউ বলতেছে যে অমুকে বিদেশ থেকে সেই কাজ করতে। ভারত কি পরিষ্কার করেছে কোন স্ট্যাটাসে ওনাকে রেখেছে? এখন তো তার ভারত কোন স্ট্যাটাসে রাখছে তাতে কিছু আসা যায় না। এই মুহূর্তে তার স্ট্যাটাস হয়ে গেছে কি জানেন, অপরাধী প্রমাণিত মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। সুতরাং ভারত তার কি স্ট্যাটাস দিবে? ভারত আগে যদি কোনো স্ট্যাটাস দিয়ে থাকে এটাও চেঞ্জ করা দরকার, যে ভাই তোমার তো যতক্ষণ তো বিচার না হয়েছে। আমার কাছে পার্সোনালি মনে হয় যে এটা এখন ভারতের জন্য গলার কাটা। মানে কেন জানেন, এটা কিন্তু কোনো ইম্পর্টেন্ট না, এতে তো আর কাজে লাগবে না, উনি তো আর বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে না, আপনি লিখে রাখতে পারেন, কোশ্চিনকালেও হবে না। কিন্তু এখন এটা হচ্ছে তাদের গলার কাটা। এটা রাখলে একটা ঝামেলা, রাখলে বদনাম যে একটা আসামির শেল্টার দিয়ে রাখছে। সুতরাং আমার কাছে ব্যক্তিগতভাবে মানে ইন্ডিয়া একটা ঝামেলাই আছে। মানে দীর্ঘ সময়ের জন্য বাংলাদেশের সঙ্গে মানে সম্পর্ক খারাপ থাকার দীর্ঘ সময় খারাপ থাকাটা আবার ভিন্ন চ্যাপ্টার। কারণ হলো কি, আমরা দীর্ঘদিন পরে দেখছি যে শেখ হাসিনা টানা 16 বছর যে শক্তিটা নিয়েছি, মানে যে রিলেশন নিয়েছিল বা যে রাজনীতিটা সেখানে করছে, সেই রাজনীতিতে ইন্ডিয়ার সাথে সমস্যা হয় নাই, তার হয় নাই। এবং ইন্ডিয়া বাংলাদেশ হয়তো দুইটা দেশের হয়তো তারা মনে করছে কমফোর্ট জোনে আছে। কিন্তু যেই মুহূর্তে শেখ হাসিনা চলে গেল, এখন আপনি যিনি আসছেন তিনি একটা পরিপূর্ণ সরকার। যাই হোক, এই পরিপূর্ণ সরকার সে একটা অন্য মেরুর, জাস্ট রিভার্স একটা মেরুর। সুতরাং সেখানে তো মনে করেন যে কমফোর্ট জোনটা ছিল, ন্যাচারালি কমফোর্ট জোনটা ফিজিক্যালি নষ্ট হলে মানসিকভাবে নষ্ট হয়ে গেছে। তো এখন সেই প্রতিবেশী যে সবসময় দেখবে ওই মানে কমফোর্ট জোনটা যাতে ঠিক থাকে সেরকম একটা সরকার তাদের দরকার, এটা কমফোর্টেবল নির্বাচন হইলে সেটা চায় তারা। আর সেই জায়গাটা দখল করার জন্য যারা চেষ্টা করতেছে এই মুহূর্তে, মনে করেন যে আজকে তার তো দণ্ড হয়ে গেল, মৃত্যুদণ্ড হয়েছে, তো এখন এমন একটা জায়গায় গেছে শেখ হাসিনা ডিমোরালাইজড হয়ে গেছে, তার কর্মী ডিমোরালাইজড হয়ে গেছে, স্বপ্ন ছিল যে কোনো সময় চলে আসতে পারে। আর সবচেয়ে বড় ইন্টারেস্টিং ব্যাপার, পতিত সরকারের ধারণা ছিল ইউনূস সাহেব বোধহয় 2-4 মাসের মধ্যে নির্বাচন দিয়ে চলে যেতে বাধ্য হবেন, এবং আরও যারা নির্বাচনের প্রার্থী আছেন যারা ওনারাও মনে করছেন এরকম একটা ধারণা 3 মাস 6 মাসের মধ্যে চলে যাবে। কিন্তু না, অনেক ক্যাতরাইতে উনি তো ইনশাআল্লাহ তাআলা 16-17 মাস পার করে দিছে। পার করে দেওয়ায় সব এখন ডিমোরালাইজড হয়ে গেছে, আওয়ামী লীগ ডিমোরালাইজড হয়ে গেছে, হোপলেস, কর্মীরা ডিমোরালাইজড হয়ে গেছে। 13 তারিখে একটা অর্ডার দিয়ে ডেট রাখছিল কি জন্য জানেন? টু জাজ দ্য সিচুয়েশনটা বিচার করার জন্য, যে 13 তারিখ আমরা বলবো কবে রায় দিব। দেখছে 13 তারিখে কিছুই হয় নাই, 17 তারিখে জাজমেন্টের ডেট দিয়ে দিছে। যদি ওই দিন কিছু হইতো এরকম, এখন এরা ডেড হর্স হয়ে গেছে। কারণ আপনি বাংলাদেশে যে রাজনৈতিক দলগুলো চিন্তা করবে যে আমি ক্ষমতায় গিয়া প্রশাসন দিয়ে রাজত্ব করব, তাদের স্বপ্নভঙ্গ। দেশ সেখানে এখন আর নাই, আপনাকে রাজনীতি দিয়েই টিকে থাকতে হবে। রাজনীতির মধ্যে ইউনূস সাহেবরা কিন্তু কেউ কোঅপারেট করে না। আমি দায়িত্ব নিয়ে বলছি, হাতে কলমে প্রমাণ করে দিব, কোনো দল তাকে কোঅপারেট করে নাই, কোনো প্রশাসন তাকে কোঅপারেট করে নাই, কিন্তু সে যে সার্ভাইভ করতেছে 17 মাস, দ্যাট ইজ হিজ পলিটিক্স। এটা শুনবো আপনার কাছ থেকে, বিরতি নেই, এসে আপনার কাছ থেকে শুনবো। দর্শক, RSL স্টের জনতন্ত্র গণতন্ত্র একটা বিরতি নিচ্ছি, ফিরছি একটু পর, সাথে থাকুন। বিরতির পর আবারও স্বাগত, দেখছেন RSL স্টিল জনতন্ত্র গণতন্ত্র। কথা বলছিলাম শেখ হাসিনার মামলার যে রায় হলো, এই রায় কিভাবে কার্যকর হবে সেই প্রসঙ্গে। শুরুতে আসতে চাই নাজিমুদ্দিন আলম আপনার কাছে। উনিও বলছিলেন রাজনৈতিক প্রভাব কি পড়তে পারে এই রায়ের রাজনীতিতে। আমি এর আগে একটু আপনি যে একটা প্রশ্ন করছিলেন যে নারী হিসেবে রায় কার্যকর। হ্যাঁ, দেখেন ওনার মতো যে নারী, অন্য নারী ওনার মতো এরকম অপরাধ করে নাই। উনি যেই ঘটনা ঘটাইছে, আমাদের নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াও ছিলেন। উনি কিন্তু এভাবে আপনার 15 ফেব্রুয়ারিতে যখন আমরা নির্বাচনটা করলাম, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, তারপরে আপনার কি বলে আপনার জামাত, সবাই মিলে কিন্তু আমাদের বিরুদ্ধে আপনার তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আন্দোলন করেছিল। পরে তত্ত্বাবধায়কটা আমরা পরে মেনে নিলাম। নির্বাচন শেষ করে এসে আমরা কিন্তু খুব অল্প দিনের ভিতরে আমার নেত্রী জনগণের ডিমান্ড অনুযায়ী, উনি কিন্তু লেথার ওয়েপন্স ইউজ করায় নাই। উনি কিন্তু সে প্রশাসনকে ইউজ করে সাস্টেন করতে চায় নাই, ক্ষমতাকে দীর্ঘায়ু করতে চান নাই। আপনি দেখেন, সে তারপরে আমরা পার্লামেন্টে, তখন আমি এমপি ছিলাম, পার্লামেন্টে আমরা তত্ত্বাবধায়ক সরকার পাশ করলাম। তারপরে প্রেসিডেন্টের কাছে গিয়ে ক্ষমতা হস্তান্তর করে জনসভায় এসে আমাদের মঞ্চে উঠলেন। তো
উনিও কিন্তু একজন নারী ছিলেন। কিন্তু এখন একজন নারী হয়েও সে যদি এইভাবে আপনার অপরাধ করে, এইভাবে যদি মানুষকে হত্যা করে, তো তাহলে তার তো শাস্তি হবেই, শাস্তি পেতেই হবে। সে তো মানুষ, দেশের আইনের ঊর্ধ্বে না। নারী বলেন পুরুষ বলেন, কেউ আইনের ঊর্ধ্বে না। আপনি যদি ফ্যাসিস্ট হন নারী হয়ে বা পুরুষ হয়ে, তাহলে আপনার তো অপরাধের শাস্তি আপনাকে পেতে হবে, মানে জেন্ডার হিসাব করা হবে না। আর আপনার রাজনৈতিক, আপনি যেটা বলছেন রাজনৈতিক প্রভাব মানে কোনটা? রাজনৈতিক মানে এই যে রায় হয়েছে, রায়ের পরে বাংলাদেশের রাজনীতি, রায়ের পরে বাংলাদেশের রাজনীতি এটা হবে যে আওয়ামী লীগ যে ফ্যাসিস্ট এবং ফ্যাসিস্ট কায়দায় সে যে অপকর্ম করছে এটা প্রমাণিত হয়েছে আইনগতভাবে। এবং এটা যেটা রাজ্জাকি ভাই বলছে, আওয়ামী লীগ এখন একটা ডেড হর্সে পরিণত হয়েছে। এবং আস্তে আস্তে আওয়ামী লীগের যারা ভদ্র আওয়ামী লীগ করে, তারা আস্তে আস্তে আওয়ামী লীগের থেকে এই নেতৃত্বের কাছ থেকে সরে যাবে, অন্য দলে ভিড়বে, সরে আমাদের বিভিন্ন রাজনৈতিক দলে বা অন্যান্য রাজনৈতিক দলে তারা সম্পৃক্ত হয়ে যাবে। কিন্তু যারা অপকর্ম করেছে, যারা শেখ হাসিনার সাথে তার বিভিন্ন মন্ত্রণালয় ছিল বা এমপি ছিল বা বিভিন্ন রকমের বিভিন্ন জেলায় উপজেলায় মাস্তানি করেছে, সন্ত্রাসী কার্যকলাপ করেছে, তাদের নিয়ম অনুযায়ী বিচার হবে। আর যারা নিরীহ ভোটার তো অনেক আছে, তারা তো আর এগুলির ভাগ পায় নাই। আর তারা তো স্বাভাবিকভাবেই দেখবে যে এরা তো এদের নিজস্ব আকের গুছায় সব বিদেশে গিয়ে সেফ সাইডে আছে, সেখানে আনন্দ ফুর্তি করতেছে, মাঝে মাঝে দু একটা হুঙ্কার মারতেছে। নিরীহ যারা তারা অন্য দলের দিকে যাবে, নিরীহগুলি তো স্বাভাবিকভাবেই তারা থাকবে। অনেক ধন্যবাদ। তারা কোথায় যাবে? জি, অ্যাডভোকেট আভয়না রাজ্জাকি, রাজনৈতিক প্রভাবটাও জানতে চাই। আরেকটা হচ্ছে যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সাংবাদিক, এনারা আবার শেখ হাসিনার পক্ষেও বিবৃতি দিয়েছেন, আমরা যেটা দেখেছি। না না, শেখ হাসিনার পক্ষে কি বিবৃতি দিয়েছে আমি জানি না, কি তার উপরে অবিচার করা হচ্ছে বা এরকমই তো ভাই, বিচার তো করছে আদালত। আপনি যখন বাইরে বসে অবিচার হয়েছে, এটা তো ইন জেনারেল কন্টেম্প প্রসিডিং ড্র হওয়ার কথা। আপনি তো অবিচার হয়েছে কিনা একটা অ্যাপিলেট ফোরাম আছে, আপনি অ্যাপিলেট ফোরামের ব্যবস্থা করেন, তারা এই ব্যবস্থা করেন, অ্যাপিল করুক, সমস্যা কোথায়? আপনি তো একটা ফোরাম রয়েছে, আপনি এপিআরও করবেন না আর এটা বলবেন। আর 2 নম্বর কথা হলো যে আপনি যতদিন প্রধানমন্ত্রী ছিলেন আপনি ফিলই করেন না যে আপনি নারী, আর আজকে একটা জাজমেন্ট হয়েছে আপনি নারী ক্লেম করে আপনি বলতেছেন নারীর কি এই বিচার হয় নাকি? আরে ভাই, আমরা তো চেয়ারের বিচার হয়েছে, অপকর্মের বিচার হয়েছে, আপনি খুন করছেন সেটার বিচার হয়েছে, নারী পুরুষ জেন্ডার এখানে চলবে না। আর যারা বিবৃতি দিছে, এরকম বিবৃতি দিতেই পারে, বিবৃতি দেখ, তাতে কি আসা যায়? বিবৃতি দেখ, উনি বাইরে বসে বলবেন কাজ হবে না, তো আপনি অ্যাপিলেট ফোরাম আছে, আপনি যান। আর যেটা আপনি প্রভাব বললেন, প্রভাবটা আমি বলি 2টা প্রভাব, একটা ইন্টারনাল একটা এক্সটার্নাল। ইন্টারনাল প্রভাব কোনটা? তার দলের ভিতরে যে প্রভাব, সেই দলের ভিতরে প্রভাবটা হইল এই যে তার দলের সমস্ত কর্মী যারা এইখানে আটক হয়েছে, মানে এখানে দেশের ভিতরে আছে, আপনি নিশ্চিত থাকেন সবাই এখন ডেমোরালাইজড। কারণ যেই বিশ্বাসের উপরে তারা ছিল যে শেখ হাসিনা কিছু করতে পারবে না, এখনো কিছু করতে পারবে না, তার রায় তো কার্যকর করা যাবে না আসলে, কিন্তু রায় দিচ্ছে যে দ্যাটস অল, আপনি আসলে ঝুলবেন, তো এই তো রায়, আসলে ঝুলবেন, এটাই তো রায়। সুতরাং এটা তাদের মোরাল কারেজ নষ্ট হয়ে গেছে। কোথায় আপনার শক্তি, উপমহাদেশে আপনি কি শক্তি, ইত্যাদি ইত্যাদি সব কিছু মিলাইয়া, প্লাস যারা তার ছত্রছায়া, তার আশেপাশে যে জায়গায় থাকুক দেশের বাইরে, তার আশেপাশে যারা আছে তারা এখন ডিমোরালাইজড হয়ে গেছে। যা মনে করছেন তা তো না, কারণ এটা বিশ্ব রাজনীতি, খেলাটা টোটাল কর্পোরেট গিভ অ্যান্ড টেক। সুতরাং আমি এটাকে লালন পালন কইরা আমার কি লাভ? কোনো লাভ নাই। এখন আপনি ঢুকছেন সেটা ভিন্ন কথা। আপনি একটা কথা বলেছেন, কেউ ডক্টর ইউনূসকে কোঅপারেট করেন, কেউ ডক্টর ইউনূস ফ্রম ডে 1 কোঅপারেট করেন। এটার এক্সাম্পল আমি আপনার বুঝাই দিই আপনাকে। আপনি বলেন যে আমরা সবাই কিন্তু বলি যে এই সরকারে অপসারণ করার জন্য, আওয়ামী লীগ সরকারকে অপসারণ করার জন্য, সরানোর জন্য সব দলমত নির্বিশেষে অন্যরাও বলেন আন্দোলন করেছেন, কোনো সন্দেহ নাই আন্দোলন করেছেন। আন্দোলন করে কিন্তু তাকে 12 বছর যারা আন্দোলন করছেন তার বিরুদ্ধে, কিন্তু উনি 15 বছর ক্ষমতায় ছিলেন। আপনি আন্দোলনের নমুনাটা বুঝতে হবে। আমরা আন্দোলন করলাম তারে তাড়ানোর জন্য, সে 15 বছর ক্ষমতায় থাকলো। আর ইউনূস সাহেবের সবাই রাখার জন্য কোঅপারেট করতেছে ফ্রম ডে 1, উনি তালমাতাল হয়ে গেছে। এটা কোন ধরনের কোঅপারেশন? আপনি যখন বলবেন যে আমি বুকে পাথর বেঁধে মেনে নিচ্ছি, তার মানে কি আপনি মেনে নিলেন? আপনি কি মেনে নিলেন? কথার কথা বলছি। তারপরে আপনি যদি বলেন যে কি ফেসিজমের শেখ হাসিনা পালায় গেল, হ্যাঁ, তার সাথে আপনি রাষ্ট্রপতিকে রাইখে গেলেন, রাষ্ট্রপতিকে উনি চকের ইমাম সাহেবের বসায় গেছেন, সেটা তার অংশ, লাইক মাইন্ডেড, তাকে সরানো হলো না। এইভাবে যদি আপনি চিন্তা করেন তাহলে আপনি দেখবেন তাকে কোঅপারেশন করে নাই। কোঅপারেশন যদি করতো তাহলে তো এত তালমাল 200-250 আন্দোলন হয়েছে দীর্ঘ 17 মাসে। একটা আন্দোলন রাজনৈতিক দলের লোক ছাড়া নয়, সে ওয়াসায় চাকরি করুক, প্রাইমারি স্কুলের টিচার হোক, মানে যে লোক দল করে না এমন কোনো লোক আন্দোলনে যায় বলেন? আপনি যায়?
দলের সাথে সম্পৃক্ত। কিন্তু আমরা কি কোনো রাজনৈতিক দলের কাছ থেকে একবারও শুনছি বয়ান যে তোমরা কেন আন্দোলনের জন্য মাঠে আসছো? উনি তো নির্বাচিত সরকার না, উনি একটা নির্বাচন দিয়ে চলে যাক, তোমাদের দাবি তো আমরা দেখব। রাজনৈতিক দল থেকে বিবৃতি দেখছি আমরা? নো, বরং যত রকমের ঝামেলা তার উপরে যায় যাক, অনেকে সংহতি জানিয়েছে যে কিচ্ছু করে না, বরং এটার ইনডাইরেক্ট ইনফ্লুয়েন্স করা হয়েছে। কিন্তু আলটিমেটলি ইউনূস সাহেব তার বুদ্ধিমত্তা মেধা দিয়ে রয়েছে। এবং আপনি দেখেন 8 মাস ধরে সংস্কার এবং ঐক্যমত্য কমিশনে বসে কিছুই করতে পারে নাই, একটা সুরাহে আসতে পারে নাই। অথর্ব ইউনূস, এনজিও সরকার ইউনূস, নিজের টাকা মৌকুব করার ইউনূস, সব কিছু ইউনূস, কিন্তু উনি পারলেন না। আমরা তো একমত হইতে পারলাম না। আমরা একমত হইতে পারলে ইউনূস সাহেবের রোলটা কি, এবং ফাইনালি সিদ্ধান্ত ইউনূস সাহেব কি দিতে হইলো। 7 দিন টাইম দেওয়ার পর বলে উনি আলটিমেটাম দেওয়ার কে, এটাও বলছে। কিন্তু আলটিমেটলি তাকেই সিদ্ধান্ত দিতে হয়েছে, সেই সিদ্ধান্ত মোতাবেক চলতেছে। সংবিধানের বাইরে দিয়ে টোটালটা ফেব্রুয়ারি মাস 2026-এ সংবিধান মোতাবেক নির্বাচন নাই, সংবিধানের মধ্যে গণভোট নাই, সবই মানাচ্ছেন। কারণ ইউনূস সাহেব যে স্টাইলে চলতেছে চলবে এবং মানতেও থাকবে। ধন্যবাদ আপনাকে। আবার একটা বিরতির সময় হচ্ছে, বিরতি থেকে এসে জানতে চাই, সজীব জয় বলেছেন যে নির্বাচনের আগে যদি যে রায় হয়েছে এরকম যদি হয় এবং আওয়ামী লীগের উপর দমনপীড়ন চলতে থাকে, নির্বাচনের আগে এবং সহিংসতা হতে পারে, বাংলাদেশ সহিংসতার দিকে যেতে পারে। এটি নিয়ে আপনাদের বিশ্লেষণ জানবো। দর্শক, একটা বিরতি নিচ্ছি, ফিরছি একটু পর, সাথে থাকুন। বিরতির পর আবারও স্বাগত। রায়ের দিন ঘোষণা যেটি ছিল 13 তারিখ, যে রায়ের তারিখ নির্ধারণ হবে, ওই সময়টাই ছিল লকডাউন। 17 তারিখ যেদিন রায় হলো, এই সময়টাই ছিল শাটডাউন। এবং এখন যেটি বলা হচ্ছে অল আউট কর্মসূচির দিকে যাবে তারা, যেটি অনলাইনে কর্মসূচি দেওয়া হয়। শেখ হাসিনার সন্তান সজীব জয় তিনি বলেছেন যে নির্বাচনের আগে সহিংসতা বাড়তে পারে এই রায়ের কারণে। নাজিমউদ্দিন আলম, কি বলবেন? আমি ওই প্রশ্নটা যাওয়ার আগে আমি আরেকটা বিষয় বলবো আর কি, যে অত্যন্ত বিনয়ের সাথে রাজ্জাকি ভাই যেভাবে বলছেন যে এই গভর্নমেন্টকে একদম অসহযোগিতা, এটা এর সাথে আমি একটু দ্বিমত পোষণ করছি, অত্যন্ত বিনয়ের সাথে করা উচিত। কারণ আমরা শুরু থেকে গভর্নমেন্টকে যদি সহযোগিতা না করতাম তাহলে কিন্তু গভর্নমেন্ট থাকে, আমরা সকল রাজনৈতিক দল তাদের সহযোগিতা আমরা একমত, আমি হেল্প করি, আমি একমত যে আপনার সহযোগিতা না করলে এই সরকার থাকতে পারতো না, সহযোগিতা না করলে না না সেটা হলো যে আপনারা যদি তারা সরাইতে চান সরাইতে পারতেন, কিন্তু সাইলেন্ট বসে থাকলে রয়েছেন, সরাচ্ছেন না, আমাদের দরকার, কিন্তু কোঅপারেশন করছেন না। আমি বলছি ওইটা আপনি সরাইতে চাইলে সরাইতে পারবেন না। এখনো ইউনূস সাহেব 3 দিন টিকতে পারবে না যদি আপনারা মাঠে নামেন। হ্যাঁ সেটাই, কিন্তু আপনারা মাঠে নামছেন না, কারণ কি ইউনূস সাহেব যদি নির্বাচন না দিয়ে চলে যায় তাহলে একটা ঝামেলায় পড়বে, আমসালা দুইটা যাবে, সবই আছে। তো সুতরাং এটা একটা গেল। আমরা চাই একটা সুন্দর সুষ্ঠু নির্বাচনের ডেট আসছে, এবং নোবেল লরিয়েট উনি একজন আন্তর্জাতিক ব্যক্তিত্ব, তার একটা মানে বাংলাদেশে একটা বা পৃথিবীর কাছে একটা ওজন আছে। তো সেই জন্য আমরা আমাদের সকলের কাছেই বরেণ্য ব্যক্তি, উনি একজন সফল একটা সুষ্ঠু ঐতিহাসিক নির্বাচন উপহার দিবেন প্রত্যাশা নিয়ে আমরা এগোচ্ছি। হ্যাঁ, এবং সেটাই আশা করছি। তো আপনি যে প্রশ্নটা করলেন এইমাত্র যে মানে শাটডাউন, লকডাউন এবং বিরাট অল আউট আন্দোলন করবেন, মানে উনি তো আগেও বলেছিলেন যে আমাদের পরিবার আমরা আছি, আমরা নিয়ে আসছি আমার মাকে, এই সেই, এখন আপনারা যান, আপনারা জাহান্নামে যান, আমাদের কিছু যায় দায়িত্ব নাই, আমাদের দায়িত্ব নাই, বোঝেন এখন আপনারা বোঝেন। আচ্ছা, এই কথা বলছে। তো এই যে ভদ্রলোক আবার উনি আজকে বলছেন যে শাটডাউন, এটা লকডাউন। তো ওনাদের রাজনৈতিক দলের কর্মীরা কিভাবে করবে? কারণ এটা আরো আলটিমেটলি তাদের আরো সহিংসতা যদি করতে যায়, আলটিমেটলি আমি একটু শুরুতে আমি কথা বলছিলাম যে তাদের রাজনৈতিক দলটা যে রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ, এরপরে এমন একটা দাবি আসবে সম্মিলিতভাবে, আমরা কালেকটিভলি এমন একটা ফ্লোজ তৈরি হবে যে রাজনৈতিক দল হিসাবে তাদেরকে ব্যান করে দিতে হবে। এটা আগে উঠেছে। হ্যাঁ, এই দলটা যেহেতু তারা নাশকতা করে দেশের ভিতরে আনস্টেবল করতে চায় এবং সহিংসতা করছে, খুন খারাপি করছে, আমাদের দেশের সম্পদের টাকা পয়সা লুটপাট করে সেই টাকাটা দিয়ে টোকাই দিয়ে তারা নাশকতা করছে। সুতরাং এদের পলিটিক্যাল পার্টি, এই পার্টি পুরোপুরি এদের রাজনীতি করা এদেশে কোনো অধিকার নাই। ফলে আমরা সেই দিকে তখন যাইতে বাধ্য হব। সুতরাং তাদের উচিত হবে সহিংসতা বাদ দিয়ে
অনুশোচনা করে জাতির কাছে ক্ষমা চাওয়া এবং রাজনীতি তাদের যে স্টাইল, এই স্টাইল পরিবর্তন করে। তারা তো সবসময় ধ্বংসের রাজনীতি করেছে, তাহলে কি পরে তারা রাজনীতি তারা করতে পারবে? সবসময় ধ্বংসের রাজনীতি করেছে। তারা তো মানে প্রোগ্রেসিভ, মানে একটা ডেমোক্রেটিক মানে সিস্টেমে তারা পলিটিক্স কখনোই তারা আপনি যেটা বলছেন যে স্টাইল পরিবর্তন বা সংশোধন হলে তারা রাজনীতি করতে পারবে বাংলাদেশে। তাদের সংশোধন, তারপরে সংশোধন হলে পরে তার বিচার কাজ তো বিচার হবে, জি, সংশোধনও হইতে হবে, রাজনীতি, তাহলে রাজনীতি কিছুটা টিকে থাকবে। কিন্তু আর বিচার যেটা অন্যায় যেগুলো করেছে তাদের রাজনীতি, মানে শেখ হাসিনা সহ অন্যান্য যারা আছে, যারা অপরাধী তাদের অপরাধীদের তো বিচার হবে দেশের নিয়ম অনুযায়ী, আইন অনুযায়ী, প্রচলিত আইন অনুযায়ী। অনেক ধন্যবাদ। অ্যাডভোকেট আবুলনা রাজ্জাকি, আপনার কাছে জানতে চাই যে অল আউটের কথা বলা হচ্ছে এবং নির্বাচনের আগে সহিংসতার কথা বলা হচ্ছে, এটি একটি। আরেকটি হচ্ছে রাজনৈতিক দলগুলো যারা এখন আছে নির্বাচনের মাঠে বা নির্বাচনের প্রার্থী ঘোষণা করেছে, তাদের নিজেদের মধ্যেও মাঠে ময়দানে বাহাস আছে, আবার প্রচারণায় গেলেও ছোটখাটো সংঘর্ষের ঘটনা ঘটছে। এছাড়া আজকে ঢাকা মেট্রোপলিটন পুলিশ বলেছে গত 10 মাসে বাংলাদেশে শুধু ঢাকায় তারা বলেছেন যে 198টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি আপনার বিবেচনায় কেমন আছে এবং কোথায় নিয়ে যাওয়া উচিত একটা নির্বাচনের জন্য? আপনি আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা যদি বলেন, আমি এক বাক্যে বলবো এটা নিয়ন্ত্রণে এখনো আসে নাই। এটা দুটো এক্সাম্পল আছে। আপনি আইন শৃঙ্খলা পরিস্থিতি কাজ করার জন্য তো আইন শৃঙ্খলা যে বাহিনী তারা তো মাঠে থাকবে নাকি, তাদের তো মাঠে থাকতে হবে। এর ভিতরে কমান্ডিং লোক আছে, ফিল্ডে কাজ করে, ছোট্ট কামরায় ওসি হিসাবে কাজ করে। জি, তো আজকে থেকে 12-14 দিন আগে বা 15 দিন আগে একজন ডিআইজি পালিয়ে গেছে, এটা নিশ্চয়ই জানেন। আজকে থেকে 1 মাস 10 দিন আগে একজন মেজর জেনারেল পালিয়ে গেছেন। তাতে আপনি বুঝতে পারতেছেন প্রশাসনের অবস্থা কি। প্রশাসন যে নাজুক অবস্থা, আনস্টেবল, এটা আপনি বুঝতে পারতেছেন এটা যখন পালায়ে যায়। 2 নম্বর কথা হচ্ছে, ইউনূস সাহেব বলছেন একটা ভালো নির্বাচন দিবেন, বলছেন একেবারে বিশ্বের তাকায় দেখবে, খুব সুন্দর একটা নির্বাচন দিবেন। আমার ব্যক্তিগতভাবে ধারণা, উনি ওনার ইচ্ছা মতো অনেক কিছু করতেছেন বা উনি যা কিছু করেন এ ব্যাপারে আমি এখন পর্যন্ত আমার দ্বিমত আছে যে অবস্থায় এখন সেট আপটা আছে তাতে যদি ফেব্রুয়ারিতে নির্বাচনে যায়, নির্বাচনে যাওয়া না যাওয়া পরের চ্যাপ্টার, যদি যেতে পারে আমি নিশ্চিত করে বলে দিচ্ছি গ্রহণযোগ্য কোনো নির্বাচন উনি করতে পারবেন না। এখন যদি এটাকে উনি নেগেটিভ ফর্মে বইলে থাকেন, পৃথিবী তাকায় দেখবে ভয় কি নির্বাচন করেছি, যে সারা পৃথিবী লিখবে পৃথিবীতে এইরকম বাজে নির্বাচন আর না হয় নাই, সেটা ভিন্ন কথা। কিন্তু ভালো একেবারে রেকর্ড করে একটা নির্বাচন দেবেন, এটা আজকে পর্যন্ত আমার কাছে কি কারণে মনে হয়? এই যে বললাম, প্রশাসনের লোক পালায় যায়, যেখানে মেজর জেনারেল যেখানে পালায় যায়, ডিআইজি যেখানে পালায় যায়, তাহলে আপনি বুঝতে পারতেন ইন্টারনাল অবস্থাটা কি, আপনাকে সেটা বুঝতে হবে। তো আপনি প্রশাসন থেকে যখন পালায়, রাজনৈতিক হুমকি যেটি, আচ্ছা এখন আসুন রাজনৈতিক হুমকি যারা দিচ্ছে তারা কি? যেহেতু ইউনূস সাহেব একটা জাজমেন্ট দিছে, যারা কল্পনাও করতে পারে নাই যে আমার মাকে মৃত্যুদণ্ড দিতে পারে এবং আমার মা নিরাপদে আছে অমুক দেশে, বলতেছে, তো কল্পনা করতে পারে তার মাকে মৃত্যুদণ্ড দিতে পারে। তো দেওয়ার পর এখন ধারণা হইতে, আমার ধারণা একমাত্র ইউনূস সাহেব যে আগে আলাপ করলাম নাও আনতে পারে, কিন্তু যদি কেউ আনতে পারে ওখান থেকে, হি ইজ ইউনূস। যদি কেউ আনতে পারে ওখান থেকে, হি ইজ মিস্টার ইউনূস। দেয়ার ইজ নো সেকেন্ড ম্যান ইন বাংলাদেশ। আই এম জাস্ট থ্রোয়িং এ চ্যালেঞ্জ টু দ্য অল পলিটিশিয়ানস। এখন আসেন, তাহলে এটা তাদের জন্য খুব রিস্কি, অর্থাৎ পতিত সরকার যার মৃত্যুদণ্ড দিছে তার জন্য খুব রিস্কি ফেব্রুয়ারি পর্যন্ত। যদি 3 মাসের মধ্যে তারা নিয়ে আসে কোনোভাবে, কাজে নির্বাচনটাকে সন্ত্রাসী হামলা দ্বারা যদি নষ্ট করা যায়, অ্যাটলিস্ট ইউনূস সাহেব যদি চলে যায়, তাইলে অন্তত হাফ ছেড়ে বাঁচবো, আমার মাকে আনার জন্য কেউ চেষ্টা করার সেকেন্ড ম্যান নাই। পাশাপাশি ওনাদের জন্য দুর্ভাগ্য, যদি কোনো সন্ত্রাসী কার্যক্রমের মাধ্যমে ইউনূস সাহেব চলে যায় ইন কেস, আর তৃতীয় ব্যক্তি XYZ যেই আসুক, তারা যদি 2-2.5 বছর থাকে, ওনাদের নির্বাচন ঘুরে বালি। সুতরাং সব কিছু মিলে এলে 2 দিকই আছে, এবং আমি ইউনূস সাহেব একটা বিশ্বমানের নির্বাচন করবেন আমি আস্থা নিতে পারতেছি না, কোনো সন্দেহ নাই। আর 2 নম্বর, যারা রাজনীতিকে প্রশাসন দিয়ে টিকে থাকতে চান, আমি আবারও বলছি তাদেরকে সতর্ক হইতে হবে। শেখ হাসিনার জাজমেন্ট দিয়ে পরবর্তী সামনে যারা ক্ষমতায় আসবেন সতর্ক হইতে হবে। জেনারেশন সেখানে নাই, এমপিকে চার্জ করবে রাস্তায়, মন্ত্রীকে চার্জ করবে রাস্তায়, অর্থাৎ হামলা না, ঘিরে ধরে কি করছেন দেশে, সেই সময় চলমান এবং এটা চলতে থাকবে। ধন্যবাদ আপনাদের দুজনকে আমাদের সঙ্গে যুক্ত হয়ে গুরুত্বপূর্ণ মতামত দেওয়ার জন্য।
তো সবার প্রত্যাশা, আবহাওয়া রাজ্জাকি সাহেব যদিও ব্যবস্থাপনা এবং পরিস্থিতির কারণে দেখছেন না যে খুব সুন্দর কিছু হবে, মানুষের নির্বাচন প্রত্যাশা একটা ভালো নির্বাচন হোক। কোন পদে দীর্ঘ সময় ধরে যারা ভোট দিতে পারেননি বা ভোট না দেওয়ার কষ্ট যাদের আছে, এবং অনেকেই প্রথমবারের মতো ভোট দেবেন, তো প্রত্যাশায় আছে মানুষ যে একটা ভালো নির্বাচনের, আমরাও সেই প্রত্যাশা করি। আর এই যে ধরনের সংঘাত সহিংসতার আশঙ্কা করা হচ্ছে সেইগুলো কাটিয়ে বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাবে, সেটি প্রত্যাশা। আজকের আয়োজন এখানে শেষ করছি, ভালো থাকবেন, আগামীকাল অন্য কোনো বিষয়ে আবার কথা হবে।